রাতের আঁধারে হঠাৎ একটা ভীতিকর শব্দ, ঝি ঝি করে কিছু একটা আসছে আকাশ থেকে। সেকেন্ডের মধ্যে বিকট এক বিস্ফোরণ, আর পরের মুহূর্তে ধ্বংসস্তূপ। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ইউক্রেনের বাস্তবতা যা প্রতিদিন ঘটে যাচ্ছে। আর এই ভয়ঙ্কর বাস্তবতার নাম হলো পুতিনের ভয়ঙ্কর চোখ, যাকে বলা হয় সেই শাহেদ ড্রোন। They don't have to take the shot. They don't have to bear that burden. I'm the one that has to bear that burden. বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে রাশিয়ার এই ড্রোনগুলো পুরো যুদ্ধের চিত্র বদলে দিচ্ছে। আর অন্যদিকে সস্তায় খেলনা ড্রোন দিয়ে প্রতারক, ভণ্ড, বাটপার, লোভী জেলেনস্কি কিভাবে রাশিয়ায় ব্যর্থ হামলা চালাচ্ছে। চলুন শুরু করা যাক। ইউক্রেনের সব কিছু শেষ করে দিচ্ছে পুতিনের ড্রোন। কিভাবে ড্রোন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পৌঁছালো শুনে আসি। দেখুন, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে, কিন্তু এখন এই যুদ্ধের আসল আতঙ্ক হলো পুতিনের শার্প দুইটা চোখ, সেটা হচ্ছে ড্রোন। বিশেষ করে রাশিয়ার শাহেদ 136 ড্রোন। এই ড্রোনগুলোর দাম একটা মিসাইলের চেয়ে 10 গুণ কম, কিন্তু ধ্বংসযজ্ঞ প্রায় একই। কি বন্ধুরা, কিনবেন নাকি দুই একটা আপনার শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য? দরকার নেই, আমরা ভিডিওর মধ্যেই থাকি। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এগুলো আসে ঝাঁক বেঁধে। মশা যেভাবে ঝাঁকে ঝাঁকে আসে ভি করে, সেভাবে ঝাঁকে ঝাঁকে 50টা থেকে 100টা, এখন তো আরও 300 থেকে 400টাও আসে, কোনো শেষ নাই। ইউক্রেনের এয়ার ডিফেন্স যতই শক্তিশালী হোক, সব তো আর ঠেকানো সম্ভব না। আর তখন ঘটে বুম বুম। পুতিন মানে শত্রুর কোমর ভেঙে দেওয়ার শব্দ। শাহেদ ড্রোন কিভাবে গেম চেঞ্জ করছে জেনে আসা যাক। এবার আসি মূল পয়েন্টে, একদম পিন পয়েন্টে। এই শাহেদ ড্রোনটা আসলে কি জিনিস? কি বন্ধুরা, কিছু কি মনে পড়ছে? প্রথমত এটা মূলত ইরানের তৈরি, ঠিক ধরেছেন, কিন্তু রাশিয়া এখন নিজেরাই বানাচ্ছে লাইসেন্স নিয়ে। ইরানকে বলেছে, ভাই এটা লাইসেন্স আমাকে দাও, আমি কন্ট্রাক্টরিতে আমার দেশে বানাই, এবং দেশে উৎপাদন হচ্ছে, এবং আরও ভয়ানক রূপে। প্রতিটি ড্রোনের দাম মাত্র 20 থেকে 50 হাজার ডলার। একবার তুলনা করুন তো, একটা ক্রুজ মিসাইলের দাম $1 মিলিয়ন বেশি। দ্বিতীয়ত, এর ওজন মাত্র 200 কেজি, কিন্তু 50 কেজি বিস্ফোরক বহন করতে পারে। স্পিড ঘন্টায় 180 কিলোমিটার। খুব দ্রুত নয়, তাই না? কিন্তু সেটাই কিন্তু এর মূল শক্তি। ধীরে ধীরে নিচ দিয়ে উড়ে যায়, রাডার একেবারে ধরতে পারে না, আর যে জেলেনস্কির পাওয়ার স্টেশন, সামরিক স্থাপনার উপর আছড়ে পড়ে, সব বুম। তৃতীয়ত, এর রেঞ্জ 2500 কিলোমিটার পর্যন্ত, মানে রাশিয়ার ভেতর থেকে লঞ্চ করেই পুরো ইউক্রেন আক্রমণ করা সম্ভব, এবং সেটাই হচ্ছে। এবার আমরা পুতিনের আরেকটি বায়োনিক চোখের কথা বলবো। পুতিনের আরেকটি বায়োনিক চোখ হচ্ছে কামিকাজ ড্রোন। এবার তার কথা একটু শুনে আসি। এবার মজার পার্ট, এই ড্রোনগুলো মূলত কামিকাজ ড্রোন বা লয়টারিং মিউনিশন। মানে কি জানেন? মানে হচ্ছে এগুলা টার্গেটে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়, অনেকটা নিজে যে প্রতিপক্ষকে এবং নিজেকে দুজনকে ধ্বংস করে। রাশিয়া সাধারণত রাতের বেলা এই ড্রোনগুলো পাঠায়। কেন? কারণ রাতে ডিটেক্ট করা কঠিন, এগুলো ধরা যায় না, আর মানসিক চাপও পড়ে শত্রুদের উপর। আপনি একবার কল্পনা করুন, পুরো শহর অন্ধকারে ঢাকা, আর আকাশে সেই ভয়ঙ্কর বিজ বিজ শব্দ। লোকজন জানে না কোথায় আঘাত হানবে। আর অন্যদিকে জেলেনস্কি যে ড্রোন পাঠায়, পুতিনের অদৃশ্য সেনা মানে সাইবার হ্যাকাররা সেটা জ্যাম করে ধান খেতে ফেলে দেয়। আপনি দেখবেন অনেকে ইউটিউবে একদম যুদ্ধের ময়দানে, ইউক্রেনের যুদ্ধের ময়দানে ভিডিও দিচ্ছে, সেখানে দেখবেন ওখানে ধান খেত। কারণ হচ্ছে ইউক্রেনে অনেক অঞ্চল শস্য ভাণ্ডার বলা হতো ইউরোপের জন্য, সে ধান খেতে পড়ে থাকে। ড্রোনগুলো যুদ্ধের ময়দানে কতটুকু ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এবার আসুন সংখ্যার হিসাব দেখি, কারণ সংখ্যাই আসল গল্পটা বলে দিচ্ছে। 2024 সালে রাশিয়া ইউক্রেনে প্রায় 6000-এরও বেশি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে। প্রতি রাতে গড়ে 50 থেকে 100টা ড্রোন। 2025 সালে তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ইমাজিন ইট, ভাবা যায় কত ভয়ঙ্কর। ইউক্রেন যদিও অনেকগুলো মেরে ফেলতে পারছে, প্রায় 60% তারা দাবি করছে, কিন্তু বাকি 40% সেগুলো যথেষ্ট ক্ষতির জন্য। এগুলো হচ্ছে ইউক্রেনের দাবি, ম্যাক্সিমামই ভুয়া।
ক্ষতির হিসাব, পাওয়ার স্টেশন 70% ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ উৎপাদন 60% কমে গেছে, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, শীতের দিন, সাধারণ জনগণের অবস্থা খারাপ এই লোভী জেলেনস্কির কারণে। ইউক্রেনের সৈন্য নিহত 1000-এরও বেশি, অবকাঠামো ক্ষতি $1 বিলিয়ন, আর সবচেয়ে ভয়ানক হলো মানসিক চাপ। কিয়েভের মানুষ প্রতি রাতে এয়ার রেড সাইরেন শুনে ঘুমাতে পারে না ঠিকমতো, সবসময় আতঙ্ক। লোভী দুর্নীতিবাদ জেলেনস্কির কাজগুলো একটু দেখে আসি। এখন প্রশ্ন হলো ইউক্রেন কিভাবে মোকাবেলা করছে। প্রথমত, পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট, NASAMS আর IRIS-T এগুলো খুবই কার্যকর, কিন্তু সমস্যা কি জানেন? সংখ্যা কম আর মিসাইল হচ্ছে অনেক দামি। একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম $4 মিলিয়ন, $20,000 ড্রোন মারতে $4 মিলিয়ন খরচ করা অর্থনৈতিক হিসাবে একেবারে লস। আর ওই যে চোর জেলেনস্কি আগে কয়েকটা কালোবাজারে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বন্ধুরা, আমি জেলেনস্কিকে এই যে বাজে বাজে কথা বলে, এটা আমার ব্যক্তিগত আক্রোশ না। আপনি যদি প্রথম থেকে যুদ্ধটা ফলো করবেন, দেখবেন প্রথমে সে সেনাদের ড্রেস পরে ব্যাটেল ফিল্ডে যাচ্ছে, মানে নিজেকে একটা হিরোইজম, সবাই পুরো বিশ্বের সাপোর্ট তার দিকে চলে গেল, পুতিনকে বকাঝকা করতে লাগলো কেন হামলা হলো। কিন্তু এই লোভী জেলেনস্কি ধীরে ধীরে তার আসল রূপ দেখালো। পশ্চিমারা ভয় পেল যে কাকে আমরা ফাইন্যান্স করতেছি। বাইডেন প্রশাসন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তসরুপ করেছে, মানে সাহায্য দিয়েছে অর্থনৈতিকভাবে, সে সেটা মেরে দিয়েছে। ইকুইপমেন্ট যেগুলো দেওয়া হতো সেগুলো পাশ্চাত্যের এবং আফ্রিকার অনেক দেশে বিক্রি করারও তার অভিযোগ রয়েছে। এখানে দ্বিতীয় পয়েন্টে কি আসে? মেশিন গান, ম্যান প্যাড, এমনকি শর্ট গান। হ্যাঁ, শুনতে পাগলামি লাগলেও সোলজাররা শর্ট গান দিয়ে ড্রোন মারার চেষ্টা করে, কতটা হাস্যকর। কখনো কখনো সফল হয়, এটা ঝড়ে বক মারার মতো। তৃতীয়ত, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, জ্যামিং সিস্টেম যা ড্রোনের সিগন্যাল ব্লক করে, কিন্তু শাহের ড্রোনের GPS নেভিগেশন তাই সম্পূর্ণ কার্যকর না, তাই এটা ধরা যায় না। চতুর্থ, নতুন প্রযুক্তি। ইউক্রেন নিজেদের কাউন্টার ড্রোন তৈরি করছে, ছোট, দ্রুত এবং সস্তা, কিন্তু এগুলোর বেশিরভাগ জ্যামার দিয়ে মাটিতে নামিয়ে ফেলে রুশ সেনারা। রাশিয়ার দিক থেকে দেখলে তারা মাসে হাজার হাজার ড্রোন তৈরি করছে, ইরান থেকে আনছে, নিজেরা বানাচ্ছে, খরচ কম, ইম্প্যাক্ট বেশি। ইউক্রেনের দিক থেকে তাদের প্রতিটা ইন্টারসেপশন দামি, পশ্চিমা দেশগুলো সাহায্য করছে, কিন্তু কতদিন? ইউরোপ, আমেরিকা নিজেদের অর্থনীতিও প্রচণ্ড চাপে রয়েছে, জনগণের চাপ রয়েছে তাদের মাথার উপর। সাধারণ মানুষের কি অবস্থা? এবার সবচেয়ে দুঃখজনক অংশ, সাধারণ মানুষের জীবনের প্রভাব। শীতকাল মানে ইউক্রেনে এখন আতঙ্ক, কারণ রাশিয়া টার্গেট করে পাওয়ার প্ল্যান্ট, হিটিং সিস্টেম। স্কুল বন্ধ থাকছে মাসের পর মাস, ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে ওই একটা লোকের কারণে। আর মানসিক স্বাস্থ্য, PTSD, অ্যাংজাইটি, ডিপ্রেশন, পুরো এক প্রজন্ম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই হলো মডার্ন ওয়ারফেয়ার, শুধু মিলিটারি টার্গেট নয়, পুরো জনগণকে দুর্বল করে দেওয়া। নতুন অক্ষ কিভাবে কাজ করছে জানা যায়। এই ড্রোন যুদ্ধ শুধু ইউক্রেনের ব্যাপার না, এটা দেখাচ্ছে একটা নতুন মিলিটারি জোট তৈরি হচ্ছে। কিভাবে? ইরান প্রযুক্তি দিচ্ছে, রাশিয়া ব্যবহার করছে, চীন পার্টস সাপ্লাই করছে, আর সবচেয়ে উদ্বেগজনক কি জানেন? অন্যান্য দেশও শিখছে। উত্তর কোরিয়া, সিরিয়া, ইয়েমেন সবাই এখন এই ড্রোন ট্যাকটিক্স কপি করছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকায়, এশিয়ায় পরবর্তী যুদ্ধগুলোতেও এই স্ট্র্যাটেজি দেখবেন বন্ধুরা। ওয়েট করেন, অলরেডি হচ্ছে অনেক জায়গায়। পাক ভারত যুদ্ধেও ড্রোনে খেলা হয়েছে, এখনই অল্প স্বল্প শুরু হয়ে গেছে, যেটা আমি বলছিলাম। ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এই যুদ্ধ? এখন প্রশ্ন হলো এর শেষ কোথায়? আমরা শেষ চাই। কয়েকটা সম্ভাবনার কথা বলি, আপনার সঙ্গে মিলিয়ে দেখুন, যে সম্ভাবনাটা মিলে যাবে সেটা কমেন্টে জানান। সিনারিও 1, ইউক্রেন নিজেদের ড্রোন ক্ষমতা বাড়ায়। ইতিমধ্যে তারা রাশিয়ার ভেতরে ড্রোন হামলা শুরু করেছে, মস্কোতেও ড্রোন পৌঁছেছে, কিন্তু এটা খুবই অল্প। সিনারিও 2, পশ্চিমা দেশগুলো আরও আধুনিক এয়ার ডিফেন্স দেয়। F-16 যুদ্ধবিমান এলে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু F-16 চালাবে কে? এটা প্রশিক্ষণ নিতে 6 থেকে 1 বছর সময় লাগে, ততদিনে খেল খতম। সিনারিও 3, কূটনীতিক সমাধান, কিন্তু বর্তমান পরিস্থিতি সেটা দূরের কথা মনে হচ্ছে। এই কূটনীতিক সমস্যা কীভাবে হয় সমাধান জানেন? এই টেবিলে আমি বসে আছি না, টেবিল আছে, খালি কফির দাম বাড়ায়, বিল বাড়ায়, কোনো সমস্যার সমাধান হয় না। প্রযুক্তির বিবর্তন, যুদ্ধের নতুন চেহারা। এই যুদ্ধ দেখাচ্ছে মিলিটারি প্রযুক্তি কত দ্রুত বদলে যাচ্ছে। মনে আছে 20 বছর আগে ড্রোন ছিল শুধু গুপ্তচর বৃত্তির জন্য, এখন এটা যুদ্ধের মূল অস্ত্র। আর অ্যামাজন মাঝে মাঝে ড্রোন দিয়ে আপনার বাসায় জিনিসপত্র পাঠাতো,
এখন ভাবুন কোথায় কি চলে গেছে। এআই চালিত ড্রোন আসছে যেগুলো নিজে নিজে টার্গেট চিনতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। ভয়ঙ্কর, তাই না বন্ধুরা? সোয়াম ড্রোন, একসাথে হাজারটা ড্রোন, একটা হাইভ মাইন্ডের মতো। কল্পনা করুন, আন্ডার ওয়াটার ড্রোন, স্পেস ড্রোন সবই আসছে। প্রশ্ন হলো মানবতা এই প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার করবে কি করবে না। মানবিক দিক, যুদ্ধের আসল মূল পরিসংখ্যান প্রযুক্তি, রাজনীতি এসব তো বললাম, কিন্তু আসল কথা হলো মানুষ, আপনার আমার মতো সাধারণ মানুষ। ইউক্রেনে এখন একটা পুরো প্রজন্ম যুদ্ধে বড় হচ্ছে, বাচ্চারা স্কুলের বদলে বাংকারে যাচ্ছে, তরুণরা ভবিষ্যতের স্বপ্ন দেখার বদলে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে। রাশিয়াতেও হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে, তাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, কিন্তু ভুলে গেলে চলবে না রাশিয়াকে বাধ্য করা হয়েছে এই যুদ্ধে। নতুন স্নায়ুযুদ্ধ, চীন রাশিয়া এক পক্ষে, যুক্তরাষ্ট্র ইউরোপ আরেক পক্ষে, মাঝখানে পড়ে আছে আমাদের আশেপাশে দেশগুলো। ইউএন সিকিউরিটি কাউন্সিল কিছু করতে পারছে না রাশিয়ার ভেটোর কারণে। এটা দেখাচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থা কতটা দুর্বল। সম্ভাব্য সমাধান, কিভাবে শান্তি আসতে পারে, এটা বায়বীয় একটা ব্যাপার। তাহলে সমাধান কি? কিভাবে এই রক্তপাত থামানো যায়? রাজনৈতিক সমাধান হতে পারে। দুই পক্ষকে আপনি নিয়ে আসলেন, দুই পক্ষ কিছু ছাড় দিল, কিন্তু কেউ এখন সেটা চাইছে না। শেষ পর্যন্ত দুই পক্ষই হয়তো ক্লান্ত হয়ে আলোচনায় বসবে, কিন্তু কত মানুষের মৃত্যু দেখার পর, কত ধ্বংসের পর। এটাই সবচেয়ে দুঃখজনক। সমাধান আছে কিন্তু পলিটিক্যাল উইল নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সস্তার ড্রোন একটা যুদ্ধের চেহারা বদলে দিতে পারে। কয়েকটা মূল পয়েন্ট মনে রাখবেন। নাম্বার 1, আধুনিক যুদ্ধ আর ট্যাঙ্ক বিমানের খেলা না, প্রযুক্তির খেলা। নাম্বার 2, সস্তা অস্ত্র ভয়ঙ্কর হতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। নাম্বার 3, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। নাম্বার 4, আন্তর্জাতিক আইন শক্তিশালী দেশের সামনে অসহায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যুদ্ধ কিভাবে শেষ হবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান। আর হ্যাঁ, শান্তির পক্ষে কথা বলুন। যুদ্ধে কেউ জেতে না, সবাই হারে। তাই ভিডিওটা ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।